এই সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। শোনো, কথা নেই, এই কথা বলি না। দেখো, আজকে হচ্ছে আমরা কতগুলো টপিক, গুরুত্বপূর্ণ টপিক, কথা নেই, কথা বলতেছো কেন? এই কি রে, কথা বলতেছো কেন? এই দেখো, আজকে আমরা কি ক্রোমাটোগ্রাফিটা পড়বো এবং নাছোড় রেখা নামে একটা বিষয় আছে, বর্ণালী। বর্ণালী বুঝছো কিনা? গত ক্লাসে যেটা পড়া হয় নাই, নাছোড় রেখা, এমআরআই আইআর। এমআরআই আইআর সবাই একটু লিখো। ইউবি, এমআরআই, আইআর এর ব্যবহার, এগুলোর ব্যবহার, ক্রোমাটোগ্রাফিটা এবং নাছোড় রেখা। নাছোড় রেখা, নাছোড় রেখা, নাছোড় রেখা, এই টপিকগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই একটু লিখো, এই টপিকগুলো লিখো। এই রেখা, এগুলো সবগুলো বইতে আছে, আমি আলোচনা করবো, লিখে টিকে দরকার নাই, শুধু এমনি টপিকের নাম লিখো। কার নাম লিখো বলো? টপিকগুলোর বইয়ের পেজ টেস্ট সহ ওইভাবে লিখবে, ঠিক আছে? এই কথা নাই, অতিরিক্ত ইয়া করার দরকার নাই, শুধু এটা লিখো, নাছোড় রেখা। সবাই লিখে হয়েছে? আগামী ক্লাসে তোমাদের পরীক্ষা হবে দ্রাব্যতা এবং কিসের উপর? দ্রাব্যতা, না সোমবারে দ্রাব্যতা এবং কিসের উপর বলো? এবং ওই আয়ন শনাক্তকরণ, এই দুইটা টপিকের উপর পরীক্ষা হবে আগামী ক্লাসে। দ্রাব্যতা এবং কি বলো? আয়ন শনাক্তকরণ, এই দুইটা টপিকের উপর মনে রাখিও। দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণের উপর পরীক্ষা হবে। দ্রাব্যতা এবং আয়ন শনাক্তকরণের উপর পরীক্ষা হবে, মনে রাখবা। এই কার উপর বলো? দ্রাব্যতা এবং কি বলো? আয়ন শনাক্তকরণের উপর পরীক্ষা হবে, মনে রাখবা। দ্যাটস ইট। বুঝিনি কেন? করাইছি না? করে ফেলছি না তো? না, তুমি না ফেলে কার দোষ? না, তোমরা এখানে এতগুলো স্টুডেন্টের সাথে কিভাবে করাবো? আচ্ছা, আসো, এদিকে আসো সবাই। একটু দেখো, এই কথা নাই, প্রথমে একদম প্রথমে আসো, একদম প্রথমে। গত ক্লাসে আমরা পড়েছিলাম, এই কথা নাই, গত ক্লাসে আমরা, এই বইয়ের পেজ নাম্বার দেখো, গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়াইছিলাম মুখস্থ করার জন্য, মনে আছে কিনা? আর আজকে হচ্ছে আমরা জাস্ট একটু আমার মানে শুধুমাত্র বুঝবে, এগুলো শুধুমাত্র পরীক্ষায় ক বা খ এর জন্য আসে। কার জন্য আসে বলো? ক বা খ এর জন্য আসে এবং এমসিকিউতে আসে, আর অন্য কোথাও আসে না। বলো, ক বা খ এর জন্য আসে, এমসিকিউতে আসে, আর অন্য কোথাও আসে না। একটু মনে রাখবা, ক বা খ এর জন্য আসে, দ্যাটস ইট, আর কিছু না। সবাই একটু চিন্তা করো। নর্মালি বর্ণালীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, আর একটা হচ্ছে কি বর্ণালী বলো? বিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী যেমন কি, আমি তোমাকে বলি, রংধনু আছে না? আমরা রংধনু চিনি, রংধনু। রংধনুটা এই একটা রঙের সাথে আরেকটা রং ওভারল্যাপিং হয়। একটা রঙের সাথে আরেকটা রং কি হয় বলো? ওভারল্যাপিং হয়। এই রংধনুটা একটা রঙের সাথে আরেকটা রঙের কি হয় বলো? ওভারল্যাপিং হয়। যেমন আমি যদি তোমাকে দেখাই, দেখো আমার এখানে এই রংটা, এই আমার এখানে এই রংটার দিকে তাকাও, এই রংটার দিকে তাকাও, দেখো একটা সাথে একটা কন্টিনিউয়াস রং, রাইট? তাহলে রংধনুর রংটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী। কি বর্ণালী বলো তো? রংধনুর এই রংটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী। কি বর্ণালী আবার বলো? নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু হাইড্রোজেন বর্ণালী যখন হয়, কি বর্ণালী বলো তো? তখন শুধুমাত্র বর্ণ একটা দেখায় না, এক এক স্তর আসছে বর্ণ এক একটা না, অনেকগুলো তো না, একটা। তাহলে হাইড্রোজেন বর্ণালীটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। কি বর্ণালী বলো? বিচ্ছিন্ন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী কি বর্ণালী বলো? বিচ্ছিন্ন বর্ণালী, মনে রাখবা বিষয়টা। তাহলে রংধনু যে বর্ণালী সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এখানে আমাকে বলো, যে এদিকে আসো, দেখো এদিকে দেখো, এই যে এখানে বলা হচ্ছে সূর্যের আলোকে সরু ছিদ্রপথে চালিত করলে, কাচ প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত করলে তা বিচ্ছুরিত হয়ে রংধনুর মতো কি হয় বলো? প্রশস্ত ব্যান্ড তৈরি করে। এই বর্ণালীকে কি বলা হয়? অবিচ্ছিন্ন বর্ণালী বা নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে, ঠিক আছে কিনা? আর যেটা বিচ্ছিন্ন সেটা হচ্ছে একটা একটা। যেমন আমি হাইড্রোজেন বর্ণালীকে যদি উত্তপ্ত করি, তাহলে এই যে বর্ণালী একটা একটা দেখা দিতে পারে, এক এক স্তর আসলে এক একটা। বাট ওইটা কি কন্টিনিউয়াস সবগুলো রং দেখা যায় না। এই ধরনের বর্ণালীগুলোকে কি বর্ণালী বলা হয় বলো? বিচ্ছিন্ন বর্ণালী। দ্যাটস ইট, আর কিছু দরকার নেই, ঠিক আছে কিনা? এই আর কিছু দরকার নেই, বিচ্ছিন্ন বর্ণালী, এইটাই, আর কিছু দরকার নেই। ফাইন, এবার আসো, আমরা যখন দেখো, আমরা যখন কোনো একটা বর্ণালীকে যখন শিখা পরীক্ষা দিই, কি পরীক্ষা দিই? শিখা পরীক্ষা দিই, তখন একটা বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখায় না? শিখা পরীক্ষা যখন দিই তখন কি দেখায় বলো? বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখায়। এবং এই বর্ণটা অনেক গাঢ় হয় বিদায় বর্ণের কালারের সাথে
আমরা ম্যাচিং করে মৌলটা কি শনাক্ত করতে পারি, বর্ণের কালারের সাথে কি করে বলো, ম্যাচিং করে আমরা কি শনাক্ত করতে পারি বলো, বর্ণটা শনাক্ত করতে পারি। এই কি শনাক্ত করতে পারি বলো, বর্ণটা শনাক্ত করতে পারি। বর্ণের কালারের সাথে ম্যাচিং করে আমরা কি শনাক্ত করতে পারি বলো, বর্ণটা শনাক্ত করতে পারি। কথাটা বুঝিনি, শনাক্ত করতে পারি। তো তাহলে এবার তুমি কমন সেন্স খাটাও যে একটা রঙের মধ্যে বা একটা মৌলের মধ্যে ওই মৌলটা শিখা পরীক্ষা রাখলে একটা বর্ণালী দেখায়, ওই বর্ণালীটা মূলত হচ্ছে নাছোড় বর্ণালী। কি বর্ণালী বলো, নাছোড় রেখা। নাছোড় রেখা, নাছোড় মানে হচ্ছে যে ছেড়ে দেয় না, ছেঁচড়া মানে হচ্ছে মনে করো তুমি একজনকে অ্যাভয়েড করতে চাও, তোমার সাথে লাসার মতো লেগে আছে, সেটাকে নাছোড় বলা হয়। কি বলা, যে ছেড়ে দেয়, ছড়ে মানে ছেড়ে যে যায় না তার নাম হচ্ছে নাছোড়। কি বল, ছেঁচড়া। যেমন মাঝে মাঝে নিচ থেকে কোনো ছোট বাচ্চা কাচ্চা যদি ফুল টুল বিক্রি করে, বিক্রি টুকরায়, মানে তোর লেজ ধরতে ধরতে অফিসের সামনেও চলে আসে। তোর যদি ওলনা থাকে ওলনা ধরে, তোর জামা থাকে জামা ধরে আফা 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 করে দেখবি চলে আসে। এগুলো শপিং সেন্টারের পাশে দেখি যেরকম অনেক ধরনের মানে নাছোড় রেখার মতো, নাছোড় বর্ণালীর মতো তোর কাছে, মানে তোর সাথেই চলতে থাকবে, তোর সাথেই কি থাকবে, নাছোড় রেখা। তো এটাকে সংক্ষেপে কি রেখা বলে বল, ছেঁচড়া রেখা। ছেঁচড়া, ছেঁচড়া বুঝিস, যে ছেঁচড়ার মতো কি থাকে বল, লেগে থাকে, তার নাম হচ্ছে ছেঁচড়া রেখা। এখন আয় কাহিনীগুলো কি আমি বলি, দেখ বাজারে আরইউ নামে এক ধরনের পাউডার পাওয়া যায়। কি বলতো, আরইউ। ওই পাউডারে 50টা মৌল শনাক্ত করা যায়, ওইরকম মৌল আছে। তো এখন তুই একটা মৌল পরীক্ষা করবি এটা কি ধরনের, তখন ওই যে মৌলটা তুমি পরীক্ষা করবা সেই মৌলটা ওই আরইউ পাউডারের মধ্যে যদি দিই, যখন বর্ণালী যখন আমরা দেখাবো অনেকগুলো বর্ণালী দেখাবে, তবে একটা মাত্র বর্ণালী অনেক বৈশিষ্ট্যপূর্ণ ভাবে দেখাবে। কি দেখাবে বলো, অনেক কিভাবে দেখাবে বলো, বৈশিষ্ট্যপূর্ণ ভাবে দেখাবে। যদি একটা মাত্র বর্ণালী যদি অনেক বৈশিষ্ট্যপূর্ণ ভাবে দেখায়, আমি আর বলছি কি বর্ণালী, একটা মাত্র বর্ণালী কি দেখায় বলো, বৈশিষ্ট্যপূর্ণ ভাবে যদি দেখায়, ওই রেখাটাই হচ্ছে আমরা, ওইটা দিয়ে আমরা চিনতে যাই মৌলটা কি। কারণ আমরা এক একটা মৌলের জন্য বর্ণালী এক এক রকম, এটা মুখস্থ রাখতে হবে আগে থেকে। তো তাহলে কথাগুলো একটু শুন, এই এগুলা পরীক্ষা লাগবে। একটা পরীক্ষা আসছে নাছোড় রেখা কাকে বলে, একটা পরীক্ষায় কি রেখা আসছে বল, নাছোড় রেখা কাকে বলে, একটা পরীক্ষা আসছে। আমি পড়তেছি একটু শুন, এগুলো সবগুলো আমাদের বইতে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, লিখার দরকার নাই, দেখ একটু বুঝে নে, দেখ এদিকে দেখা। যে কোনো মৌলের পারমাণবিক বর্ণালীতে অসংখ্য রেখা উপস্থিত থাকে, তবে একটি রেখা কি মূলক বল, বৈশিষ্ট্যমূলক। এর নাম হচ্ছে কি রেখা। কোন নমুনা বর্ণালী রেকর্ড করার সময় ওই নমুনার মধ্যে মৌলের মাত্রা কমতে থাকলে বর্ণালী থেকে রেখাসমূহ কি হতে থাকে বল, উধাও হয়ে যায়। তবে কয়েকটি রেখা নাছোড় বান্দার মতো বর্ণালী শেষ পর্যন্ত টিকে থাকে। এই ধরনের রেখাকে এদেরকে কি রেখা বলে বল, তাহলে বর্ণালী রেখাতে যে বর্ণালী শেষ পর্যন্ত নাছোড় বান্দার মতো টিকে থাকে তাকে কি রেখা বলে বল। তো মূলত ওই যে বৈশিষ্ট্যমূলক বর্ণালী আছে সেগুলোই হচ্ছে নাছোড় বর্ণালী। তাহলে এখন দেখ, কোন মৌলের বর্ণালীতে যতগুলো রেখা উপস্থিত থাকে, মৌল শনাক্তকরণের জন্য সব রেখা চিহ্নিত করার প্রয়োজন পড়ে না। বর্ণালীতে শুধুমাত্র নাছোড় রেখাগুলো চিনতে পারলেই মৌল কি করা যায়, শুধুমাত্র কি রেখা বল, নাছোড় রেখা চিনতে পারলে কি করা যায় বল। যে কোনো মৌলের নাছোড় রেখা শনাক্তকরণের জন্য বাজারে আরইউ পাউডার নামে এক ধরনের পাউডার পাওয়া যায়, যেখানে কয়টা মৌল আছে, আচ্ছা, এমন ভাবে মিশ্রিত থাকে যেন উত্তেজিত করলে ওই পাউডার শুধুমাত্র মৌলগুলোর নাছোড় রেখা কি করে। তো এখন তুমি যে মৌলটা নিবা সেই মৌলটা পাশাপাশি রেখে যদি তুমি করো, তাহলে যে মৌলটার বর্ণ যেমন ওটার সাথে নাছোড় রেখার একটা মানে যে আরইউ পাউডারের রেখা একটা মিলে যাবে না, তো মিললে বর্ণালীটা আরো বেশি কি হবে বলো, সুস্পষ্ট হবে। কি হবে বলো। তো তুমি এখন এটা দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবা, কি পারবা সিদ্ধান্ত নিতে, এটার মধ্যে নাছোড় রেখা মানে এটা বর্ণটা কেমন এবং কোন মৌল। যেমন ক্যালসিয়ামের জন্য কি বর্ণ বল, সোনালী হলুদ, না সরি ইটের মতো লাল। এই ক্যালসিয়াম কি বর্ণ দেখায় বল, ইটের মতো লাল দেখে ক্যালসিয়াম। এই কি বর্ণ দেখায় ক্যালসিয়াম, ইটের মতো লাল দেখে ক্যালসিয়াম। সোডিয়াম কেমন দেখায়, সোনালী হলুদ। কপার কেমন দেখায়, নীলাভ সবুজ। মনে আছে কিনা, এই বর্ণালীগুলো হচ্ছে নাছোড় রেখা। এগুলো কি রেখা বল, নাছোড় বান্দার মতো কি থাকে শেষ পর্যন্ত টিকে থাকে, রেখে নাছোড় রেখা বলে। কি রেখা বলে আবার বল, নাছোড় রেখা বলে। এই সামনে চলে আয়, দেখে নেবো একটু জায়গা দিত, সমস্যা নেই, মেয়েদের জায়গা আছে, মেয়েদের জায়গা আছে, সামনে আয়।
একটু জায়গা দে তো, এই ব্যাগটা একটু দিকে জানা, ব্যাগটাকে, হ্যাঁ একটু দিকে, ব্যাগটাকে সামনে রাখ, একটু একটু প্লিজ, প্লিজ একটু একটু, ছেলেরা একটু জায়গা দেন, এই একটু দে না, একটু জায়গা দেন, এই দেখ। আচ্ছা এবার এই এই বল, শেষরা রেখা কাকে বলে? নাছোড় রেখাকে কি বলা হয় বল? শেষরা রেখা বলে। তাহলে কোন মৌলের যে বর্ণালীটা মৌলের শেষ পর্যন্ত মানে সমাপ্ত হওয়ার শেষ পর্যন্ত টিকে থাকে তাকে কি বলা হয়? নাছোড় রেখা বলা হয়। আচ্ছা গেল এটা, এই দিকে দেখা। এবার দেখ হাইড্রোজেন বর্ণালী কি বলার দরকার আছে? আমরা পড়াইছি হাইড্রোজেন বর্ণালী, পড়াইছি না? হাইড্রোজেন বর্ণালী দরকার নেই আমাদের। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও বর্ণালী একাধিক হওয়ার কারণ কি বলো? লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ। ইলেকট্রন নিম্ন শক্তি থেকে যে কোনো স্তরে ইলেকট্রন নিম্ন শক্তি থেকে যে কোনো স্তরে যেতে পারে। তো আসার সময় সে যে কোনো স্তরে আসতে পারে। এক এক স্তরে আসার জন্য এক এক রকম বর্ণালী সৃষ্টি হবে। তাহলে রেখা একাধিক হবে না? রেখা একাধিক হবে কিনা? এবং এই রেখা একাধিক হওয়ার কারণে কি হয় বলো? এক এক রকম বর্ণালী সৃষ্টি হয়, বিভিন্ন সিরিজের উদ্ভব, বিভিন্ন কিসের হয় বলো? এবং এই সিরিজের জন্য ল্যামডার মানটা এক একটার এক এক রকম পড়াইছি না? ল্যামডার মানটা এক একটা কি রকম বল? এক এক রকম পড়াইছি কিনা বল না? ওকে ফাইন, তাহলে আর কোনো ঝামেলা নাই। ফাইন, এবার ইউবি রশ্মি দেখ, এই ইউবি রশ্মির ব্যবহার। এই ইউবি কি? জাল টাকা, জাল নোট এবং জাল পাথর শনাক্তকরণ। ইউবিতে ফসফোর নামক এক ধরনের পদার্থ থাকে। তো এই ইউবি রেখাটা কি করে বল? ফসফোর পাথরে গিয়ে দেয় এই ইউবি রেখাটা। দেখ আমারটা খুব পচা টাকা, আমি তারপরে দেখতেছি ইউবি। দেখ এখানে যখন আমি দেবো ইউবিটা, আমাকে নতুন টাকা দে, দেখে 10 টাকা দিবি। এখানে বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে, মানে বঙ্গবন্ধুকে আর কি। হ্যাঁ আছে তো, হয়তো ওনার ছিল। আচ্ছা আছে তো। আর দাঁড়া এইদিকে দেখা, এই কথা নেই, এগুলো বলিস না। এইদিকে দেখা। এখন আমাকে বল, এই জায়গাতে ফসফোর নামক এক ধরনের পর্দা আছে। যখন ইউবি রশ্মি দেব তখন ওই ফসফোরটা ওই ইউবি রশ্মিকে শোষণ করে দৃশ্যমান বর্ণালী দেখাবে। যদি জাল টাকা হয় তাহলে তার মধ্যে ফসফোর থাকবে? আসল টাকাতে ফসফোর আছে কিন্তু জাল টাকাতে ফসফোর নাই। এই কারণে জাল টাকা সহজে কি করা যায় বল? শনাক্ত করা যায়। আমার টাকাটা একটু পুরাতন, নতুন হলে বেশি ভালো হতো। এই তোকে দিতাম, ঠিক আছে দিলাম, নিয়ে ফেল। দেখে দিয়ে দেখা। আচ্ছা এবার এই কথা নেই, দাঁড়া। এই ফসফোরটা দেখ আমি এই টাকাতে আছে কিনা দেখি। এটা কোন টাকা যায়? এটাতে আছে কিনা দেখি। না এটা হচ্ছে দুবাই, এটা সম্ভবত ইমিরেটস, ইউনাইটেড আরব আমিরাত। কানাডার আছে, অস্ট্রেলিয়ার টাকাও আছে, সবগুলো আছে। দাঁড়া এটা কোন টাকা দেখি। এটা এই দেখ, এই টাকাটা নর্মাল টাকা, আর এই টাকাটা প্লাস্টিকের টাকা। দাঁড়া এখানে তো কিছু নাই, ফসফোর নকল টাকা। এখন আমি বলি এখানে ভিতরে আছে ফসফোর, এটার মধ্যে আছে এটার। এবং এখানে তোর চাহিদা মাত্র ইয়ার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। এবং ভিতরে বাংলাদেশ ব্যাংক অনেক কিছু আছে বুঝছিস ভিতরে, যখন গোপন চিহ্নগুলো থাকে। তো এই চিহ্নগুলো দেখার জন্য আমি প্রথমে একটা পদ্ধতি বাইর করছি, মানে এমনি ইউবি ছাড়া বের করার জন্য একটা পদ্ধতি বাইর করছি। বলতো কেমনে? আরে কিছু লাগবে না, তুই S23 আলট্রা দিয়ে ছবি তুলে জুম করবি, দেখবি ভিতরে সব দেখা যাবে। তাহলে ইউবি রশ্মি কিনিস, আর কি করবি? আচ্ছা এবার দেখ, এই শোন, মশা মারতে কামান দাগানো, দেখ এদিকে দেখা। তোর জালটা, এই কথা নেই, এগুলো সবগুলো বইতে আছে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। আচ্ছা এবার আইআর মানে ইনফ্রারেড। কি বলতো? আচ্ছা এখানে আমরা জানি আইআর কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার বল? 780 থেকে 2500 এনআইআর। আর এমআইআর কত বল? 8000 থেকে 25000। কত হাজার বল? 56000 আছে, এখানে ভুল আছে। তারপর এফআইআর কি বল? 25000 থেকে কত বল? 10 লক্ষ ন্যানোমিটার, 10 লক্ষ। কয়টা আইআর আছে? এনআইআরটা ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে, এনআইআর। আর এমআইআর ব্যবহার হয় মানব দেহ থেকে নির্গত হয় এমআইআর।
আবার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে এমআইআর ব্যবহার করা হয়। আর এফআইআরটা তাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তিনটা আইআর এর ব্যবহার আছে। আইআরটা খুব ইনফ্রারেড, কি বল, বাংলাতে বলে অবলোহিত। আইআর এর অনেক ব্যবহার আছে চিকিৎসা ক্ষেত্রে। দেখ এগুলো তোরা পড়বি, তোদের যে রক্তে রক্তে সমস্যা থাকলে তাহলে এগুলো, যেমন দেখ মানুষের শরীর টরীর ব্যথা করার মেইন কারণ কি জানিস? রক্ত সঞ্চালন না হওয়া। কি না হওয়া বল? তো রক্ত সঞ্চালন হওয়ার জন্য তোকে আইআর, ওই যে কতগুলো সেরাজম মেশিন আছে, মেশিনের মধ্যে বসে থাকে, দেখিস তো? দেখিস কিনা আমি জানি না, তোমরা দেখেছো সেরাজম মেশিন? আচ্ছা ওখানে থাকে। যাই হোক, যে চিকিৎসা ক্ষেত্রে বা হাবিজাবি অনেক কাজে ব্যবহৃত হয়। এটা তোরা ডাক্তার হলে এগুলো ব্যবহার করিস, আমার কমিশন দিস। দেখে দিয়ে দেখা। এবার আয় এমআইআর। এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে তিনটা স্টার দে, তিনটা স্টার দে, তিনটা স্টার দে। কয়টা স্টার দিছিস বল? তিনটা। এমআইআরটা তিনটা বইয়ের মধ্যে দিবি, বইয়ের মধ্যে তিনটা স্টার দিবি। বই আনিস নেই? আচ্ছা বই বাসায় গিয়ে তিনটা স্টার দিয়ে দিবি। এমআইআরটা পরীক্ষা খ এর জন্য আসছে। কার জন্য বল? খ খ 2 নাম্বারের জন্য এমআইআরটা আসছে। কয় নাম্বারের জন্য বল? 2 নাম্বারের জন্য এমআইআর। আচ্ছা এমআইআর মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআইআর মানে কি বল? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আমি লাস্ট 2-3 মাস আগে এমআরআই করাইছি। একটাও এক জায়গায় না, 2 জায়গায়। একটা ব্রেনের করাইছি আর একটা হচ্ছে পুরো শরীরে, তোর হার্টের এখানে। আমার এই যে এরকম করে তাকাতে তাকাতে আমার এই জায়গাতে আমাদের যে ইয়া আছে না, 5 নাম্বার কর্ড আছে, এখানে কর্ড আছে 5 নাম্বার, কত কর্ড আছে। এই 5 নাম্বার কর্ডের গোড়া দিয়ে স্নায়ুটা ভিতরে ঢুকে গেছে, মানে ইয়ার ভিতরে সংযোজিত হয়ে গেছে। কার মধ্যে? কার সাথে? হাড়ের সাথে। ফলে কোথাও এরকম করে তাকালে ঘাড় ব্যথা করে। এবং এই ঘাড় ব্যথার জন্য স্নায়ুটা বাম পাশে পুরো ব্যথা করে, পুরা এই শরীরে পুরো বাম পাশটা ব্যথা করে। তো এটার জন্য এমআরআই করাইছি। দেখলাম যে 5 নাম্বার কর্ড এবং 6 নাম্বার কর্ডের মাঝামাঝি বলছে কম্প্রেসড হয়েছে। স্নায়ুটা কি হয়েছে বল? তো এই কারণে আমাকে গলায় অনেক কিছু পড়তে বলছিল, আমি তো পড়ি নাই। আমি তো যা যতদিন বাঁচি থাকি যা সমস্যা নাই, ঠিক আছে কিনা। আচ্ছা গেল। এবার এমআরআই দিয়ে তোমার শরীরের যদি কোনো কোষের কোনো ধরনের ক্ষতি হয় সেটা সহজে বোঝা যায়। আর এমআরআই মেশিনটা বিশাল একটা মেশিন। এমআরআই মেশিন দেখছো? দেখো না? আচ্ছা যারা দেখো নাই, আমার একটা পুবু বুঝা যায়, শুন না, গ্রামে এই কথা নাই, গিয়ে দেখছিস কিনা কি বলছে বুঝি নেই। এই আমার একটা ফুবু বুঝছিস না, এমআরআই মেশিনে ইয়ে করবে, কি করবে? এমআরআই করবে আর কি। দেখ এখন কি হয়েছে শুনবি? দাঁড়া শুনি বলতেছি, দাঁড়া। এটা এমআরআই, এটা ভিতরে মেশিনের ভিতরে ঢুকাইতে হবে। এটা চিন্তা করে উনি টাকা পয়সা সব দিয়ে ফেলছে, কিন্তু উনি আর মেশিনে ঢুকতেছে না। বলে যে এটাতে ঢুকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, মরে যাবে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। উনি ঢুকে নাই। আমি তো ঢুকছি, আমি 2 বার ঢুকছি, উনি ঢুকে নাই এবং পুরা দাঁড়ানোর তোর 7-8 হাজার টাকা লস। না টাকা ফেরত নাই, টাকা পে করে তো ভিতরে ঢুকছে, টাকা পে করে ভিতরে ঢুকছে না। তো দেখে তো ওনার তো রেডি ছিল, ও না করলে এটা কার দোষ? ওনার সবগুলো হয়ে গেছে না, স্লিপ টিপ সব হয়ে গেছে না। এখন মজার ঘটনা হচ্ছে এখানে ভিতরে মেশিন একটা ভিতরে তোর এরকম ঘুরে, কি একটা যেন ঘুরে এরকম সরকার মতো। তারপরে আওয়াজ হলে টং ডং 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 আওয়াজ করে এরকম কিছু করে টং। তো এবার তোদের কিনে ওই রুমের ভিতরে আবার তুই ছাড়া আর কেউ থাকবে না, ওরা বাইরে থাকবে। তো ওরা আবার তোকে বলবে কোনো সমস্যা হলে বলবে যে এই একটা চাবি দিবে হাতের মধ্যে, ওদের কষ্ট লাগে, সমস্যা হলে টিপ দিবে, বলবে টিপ দিলে বাইরে তোর উদ্ধার করবে যদি কোনো ঝামেলা আর কি। হাতের মধ্যে একটা ইয়া দিয়ে দে, ঘন্টা দিয়ে কিছু একটা দিয়ে দে। এবার কাহিনীটা বলি, দাঁড়া। এমআরআই তো বুঝছস 2000 সম্ভবত, এখন 2024 সাল চলতেছে না, 2022 বা 21 সালের দিকে ইন্ডিয়াতে এমআরআই মেশিনের ভিতরে একটা লোক মারা গেছে। হাও দেখ আমি বলি, একদম দুর্ঘটনা। দেখ আমি তোকে বলি, এমআরআইটা হচ্ছে পুরো চুম্বক ক্ষেত্র। পুরোটা কি ক্ষেত্র বল? চুম্বক। যখন মেশিনটা অন থাকবে এই পুরো মেশিনের ভিতরে চুম্বকত্ব তৈরি হবে। কি তৈরি হবে বল? চুম্বকত্ব তৈরি হবে। এখন আমাকে বল, এমআরআই করতে গেলে তোর হাতে কোনো মেটাল থাকা যায় না, চোখে টোকে গেলে তোকে আলাদা একটা জামা পরতে হয়, যে জামাতে শুধুমাত্র সুতি জামা, আর কিছু না। এবং ওইটাতে তোর যদি হার্টে রিং পরানো থাকে তাহলে তোর এমআরআই হার্টে করা যাবে না, কারণ এটা চুম্বক কর্তৃক আকৃষ্ট হয়, বুঝছস তো? ফলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। তারপরে তোর যাদের মনে কর এই যে কি বলে, এই যে বিভিন্ন জায়গায় নাক ফুল টাক ফুল কতগুলো ছেড়ে দেওয়া মেয়েরা কান টান গত্ত করে বহুত কিছু করি বলে না, ছেলেরা মেয়েদের মতো, মেয়েরা ছেলেদের মতো হয়ে যায় না, হয় না এরকম? কালারফুল, ওইগুলো ওই ব্যাপারটা হয় না, এই ব্যাপারটা বুঝছো? স্বর্ণ দেওয়া যাবে না। সোজা কথা হচ্ছে মানে মেশিনে যেতে গেলে
তোকে মেটালহীন ভাবে যেতে হবে। কিহীন ভাবে বল? তো একজন আমার প্রশ্ন করতেছে, স্যার মেটালহীন ভাবে আমার শরীরেও তো ভাই লৌহ আছে, তোর শরীরে যে লোহা আছে আধা ইঞ্চি একটা ফেরাক হবে, তোর শরীরে যে পরিমাণ লোহা আছে এটা দিয়ে কি হবে বল? ওই লোহটা তো সমস্ত শরীরে কি বল ঘুরতেছে, তাহলে ওটা কোনো সমস্যা করবে না, সমস্যা করবে না। আচ্ছা এবার মূল কাহিনী বলি, তাহলে বুঝবি। এই মূল কাহিনী, ইউ হ্যাভ টু বুঝতে হবে মূল কাহিনী। দাঁড়া, এই পুরো আমি প্রথমে বুঝাবো, তারপর লিখে লিখে পড়ে দেবো, আগে বুঝাই দিই। এই মেশিনের মধ্যে, পুরো মেশিনের মধ্যে যখন বিদ্যুৎ ক্ষেত্রটা কি করা হয় বল? কি হইলো? কি হইলো? দাঁড়া, ব্যানার না এটা দিছি তো আমার এটা করতে গেল ইয়ে হাজারি, দেখে দিকে থাকা। আচ্ছা আমি একটু বুঝে দিই, দাঁড়া আমি একটু বুঝে যাচ্ছি। এদিকে দেখা, এখানে এই কথা না, এদিকে দেখো আমার একটু, আমার দিকে খেয়াল কর। পুরা মেশিনের মধ্যে দেখ, এই পুরা মেশিনের মধ্যে চুম্বক ক্ষেত্র কি আছে বল? চুম্বক ক্ষেত্র। মানব দেহের শরীরের কোষের 90% হচ্ছে পানি। এই কোষের কত পার্সেন্ট পানি বল? পানির মধ্যে H2O, রাইট? তাহলে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে প্রোটন বলা হয়। কি বলা হয়? আর এই হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন কয়টা থাকে? একটা। আর একটা ইলেকট্রন অযুগ্ম থাকে। কি থাকে বল? অযুগ্ম। তো আমরা জানি যদি ইলেকট্রন অযুগ্ম থাকে তাহলে সেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। আবার বল, যদি ইলেকট্রন কি থাকে বল? অযুগ্ম থাকে, সেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হয়? আকৃষ্ট হয়। তো তোর শরীরের ভিতরে প্রোটন আছে, তার মানে হাইড্রোজেনের প্রোটন গুলা। তো এখন এখানে যখন পুরা যখন চুম্বকায়িত হয়ে যাবে, চুম্বক ক্ষেত্র হবে, তখন তোর শরীর ওই মেশিনের চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়ে একটা তোর ইলেকট্রন গুলো, মানে সরি ইয়ারগুলা, হাইড্রোজেনের যে প্রোটন গুলো একটা নির্দিষ্ট সজ্জায় কি হবে বল? সজ্জিত হবে। তার মানে দেখ, এমনি নর্মালি এই ইলেকট্রন গুলো এরকম আঁকা বাঁকা আঁকা আঁকা সেদের বেদের থাকতো, মানে এগুলো এখানে যে হাইড্রোজেন গুলা যখন চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে তখন একদম সোজা, একদম দেখছে এরকম হয়ে যাবে, এরকম। মানে একটা সজ্জায় কি হবে বল? একটা সজ্জায় কি হবে বল? বিন্যস্ত হয়ে যাবে, বাদ্য ছেলের মতো একদম সবাই একটা সজ্জায় বিচ্ছিন্ন, মানে বিন্যস্ত হবে। যদি পুরা ইয়াটার মধ্যে কি দেওয়া হয় বোঝেন, পুরো কিসের মধ্যে? এমআরআই এর মধ্যে যদি কি দেওয়া হয় বল? এই চুম্বক ইয়া দেওয়া, বিদ্যুৎ দেওয়া হয় আর কি। তোর শরীরের মধ্যে একটা তরঙ্গ চালনা করা, শরীরের ভিতরেও কিছু একটা এরকম দেখবি, শরীরের ভিতরে কিছু একটা দিয়ে দে, দেখিস তো? রেডিও তরঙ্গ বলে। কি তরঙ্গ বল? এখন প্রথমে তোর শরীরের রেডিও তরঙ্গটা অফ থাকে। তোর শরীরের রেডিও তরঙ্গটা কি থাকে বল? প্রাথমিকভাবে তোমার শরীরের রেডিও তরঙ্গ অফ থাকবে। যখনই চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হওয়ার পর 1 মিনিট পর তোমাকে তোমার শরীরে রেডিও তরঙ্গ চালনা করা হবে। তো তোর শরীর যখন একটা সজ্জায় সজ্জিত হয়েছে, যখন তোমার শরীরের ভিতরে কি আরেকটা চুম্বক তরঙ্গ চালনা করা হয়েছে, তখন কি থেকে আগের মতো থাকবে? তখন এগুলো কি হয়ে যাবে? আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে বল? বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বিচ্ছিন্ন হওয়ার পর আবার অফ করে দেবে তোমার শরীরের মধ্যে তরঙ্গটা, ফলে আবার সজ্জায় সজ্জিত হবে। আবার অন করবে, আবার অসজ্জিত হবে, আবার অফ করবে, অন করবে, অফ করবে, অন করবে, অফ, এইভাবে 3-4 বার করা হয়। তো 3-4 বার করার সময় ইলেকট্রন গুলো বা প্রোটন গুলো আবার আগের সজ্জায় সজ্জিত হচ্ছে না? সুস্থ কোষ এবং অসুস্থ কোষের সজ্জার বিন্যাসটা একরকম হবে। সুস্থ কোষে যেরকম একটা বিন্যাস তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে, মনে কর তোরে আমি এখানে ছাড় দিলাম, বললাম দৌড়াই যা, তো অসুস্থ হলে তুই এখানে পড়ে যাবি, তুই যাইতে দেরি হবে। আর তুই যদি সবল অবস্থায় দৌড়াই চলে যাবি। তাহলে এই যে সুস্থ এবং অসুস্থতার একটা প্রতিযোগিতা তৈরি হবে, কার মধ্যে বল? ওই প্রোটন গুলোর মধ্যে। তখন সুস্থ কণার যে রিল্যাক্সেশন টাইম বা যে স্থায়ী হচ্ছে, যে সে মুভ করতেছে, সেটা আর অসুস্থ কণার রিল্যাক্সেশন টাইমটা সেম হবে। তখনই এই জিনিসটা প্রসেস করে কম্পিউটারে ওই জায়গাতে একটা কি খসখসে চিহ্ন দেখা যাবে, নর্মাল চিহ্ন দেখা যাবে। তখন ওই তোর খসখসে চিহ্নটা, খসখসে ডাক্তার দেখে সিদ্ধান্ত নেবে, মানে খসখসে ডাক্তার মানে কি? ইউনিফর্ম পরা ডাক্তার, মানে ডাক্তার দেখে সিদ্ধান্ত নেবে এই যে তোর যে চিহ্নটা হয়েছে, ওই চিহ্নের একটা প্রকৃতি অনুসারে ডাক্তার তোকে বলবে যে তোর এখানে কি রোগ হয়েছে। স্যার কি বুঝতে পারছি? তাহলে তোর শরীরের একদম ভিতরের জিনিসগুলো, প্রোটনগুলো দিয়ে তোর শরীরের সমস্ত শরীরের ভিতরে কি আছে সেটা সহজে বের করে ফেলা যাচ্ছে, ইমেজ তৈরি করে। কি তৈরি করে? তাহলে দেখ, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আবার বল, ম্যাগনেটিকের কারণে রেজোনেন্স হয়, আর রেজোনেন্সটা দিয়ে কি তৈরি করে? ইমেজ তৈরি করে, যেটাকে সংক্ষেপে কি বলে বল? এমআরআই। এখন একটা মেশিন আবিষ্কার করছে, এখনো বাংলাদেশে আসে না, আসতে আর 8-10 বছর লাগতে পারে।
তোর শরীরের ভিতরে দাঁড়াবি তো, তোর শরীরে একদম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোথায় কি আছে, কোনো ক্ষুদ্র কিছু থাকলে সেটা শরীরে পুরো মানে কম্পিউটারের সাহায্যে সমস্ত রোগ বের হয়ে যাবে। তোর শরীরে যা রোগ আছে সব বের হয়ে যাবে অটোমেটেড। যা সেখানে দাঁড়াবি, ইদের তোকে বক্স করে ফেলবে, বক্স করে শুধু চোখটা দেখা যাবে, তারপর এগুলো সবগুলো দেখা যাবে, তারপরে তোকে ওরা স্ক্যান করবে, অটোমেটেড তোর শরীরে যত রোগ আছে সবগুলো সব উঠে যাবে এক এক এতে। মানে আমরা যেরকম ফটোকপি করি না, এরকম ছা করে শরীরের সমস্ত কিছু দেখা যাবে, মানে ফটোকপি মেশিনে তদ্রুপে এরকম প্রতিচ্ছবিটা উঠবে। এবং ডাক্তাররা চাইলে কি করতে পারবে, তোর ওই অঙ্গগুলো কোন জায়গাতে আছে এই স্ক্রিনের মাধ্যমে ভিতরে ঢুকে 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 দেখতে পারবে ভার্চুয়ালি। এমনি কেমনে দেখবি, মানে এখানে মনে কর তোকে স্ক্যান করতেছে তো এখানে উঠতেছে, এবার এখানে ডাক্তাররা উল্টায় ফেলটায় শীত করে কাজ করে কোথায় কি আছে এগুলো দেখতে পারবে। এই যন্ত্র যদি আবিষ্কার হয়ে যায় তাহলে তোদের খানা, ডাক্তারদের খানা একটু কমবে, কারণ মানুষ ওইটা দিয়ে আবিষ্কার করে তখন আর ডাক্তারের কাছে যাবে না, ওই মেশিন যার কাছে আছে তার কাছে যাবে। বল, তো মাথা যদি হয় তাহলে চোখ বন্ধ করে রাখবি, তোকে মাস্ক পরাই দিবে, তারপর চোখ বন্ধ করে তোকে এটা স্ক্যান করবে, সবকিছু করা যাবে আর কি। মানে পুরো আমি দেখছি এই প্রযুক্তি যদি আবিষ্কার হয়ে যায়, এমবিবিএস পাস না করে মেশিন কিনে বসে যাবি, বলবে যে কার কি রোগ আছে আমি ধরতে পারবো, মেশিনে আসতে মেশিনের ভিতরে ঢুকে দিবি, টাকা নিবি না, ও মেশিন কিনার টাকা ঠিক আছে আমি দেবো, চাকরি না পাইলে আর কি তোরা। এই এখন আমার প্রশ্ন হচ্ছে, এই এমআরআই মেশিনটা পুরোপুরি হচ্ছে একটা ম্যাগনেটিজমের মাধ্যমে তোমার শরীরের ইমেজ তৈরি করে। কার মাধ্যমে বলো? ম্যাগনেটিজমের মাধ্যমে তোমার শরীরে কি তৈরি করে বলো? ইমেজ তৈরি করে। এখন এই বিষয়টা আমরা লিখছি কিভাবে তোমরা একটু দেখো। এই দেখো, আমরা এতক্ষণ ধরে বুঝেছি যে এটা পড়বো। দেখো, রোগীকে এমআরআই করার জন্য সিলিন্ডার আকৃতির একটা স্ক্যানারে কি করানো হয়, দেখছিস তো, বেডি একটা ঢুকছে যে না বেটা ছিল, তারপর শক্তিশালী চুম্বক কি করা হয়, বলছিলাম কিনা বল, দেখ একদম মুখস্থ হয়ে যাবে। মানব দেহে অসংখ্য পানির অণু থাকে যা গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে। প্রতিটি হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে রয়েছে কি বল, প্রোটন। তড়িৎ ক্ষেত্রের প্রোটন খুবই কি বল, প্রক্রিয়াটি শুরু হলে রোগী দেহের সমস্ত প্রোটন কি হয় বল, ঠিক আছে স্যারের কথা ঠিক আছে তো, যা চুম্বকের কম্পাস কাটা নির্দেশ করে, মানে চুম্বকে বুঝাবে কম্পাস কাটা দ্বারা 100 সজ্জিত হয়। এরপর মানব দেহে কি করা হয়, রেডিও তরঙ্গ চালনা করা হয়। তখন উল্লেখিত স্পিন শক্তি পার্থক্য সৃষ্টি হয়, ফলে তারা কি হয় বল, বিপরীত দিকে অবস্থান করে, দেখ বিপরীত দিকে ঘুরতে থাকে। এরপর শক্তির উৎস সরিয়ে নিলে উদ্দীপিত প্রোটনগুলো শক্তি বিকিরণ করে আবার কোথায় যায়, এইভাবে বিকিরণের যে রিল্যাক্সেশন টাইম, এই জিনিসটা চিন্তা করে কি করা হয় বল, কম্পিউটারে প্রেরণ করে। কম্পিউটার ডাটা প্রসেস প্রাপ্ত ইলেকট্রনিক সিগন্যালকে রূপান্তরিত করে কি তৈরি করে, ইমেজ তৈরি করে। স্বাভাবিক কোষ এবং অস্বাভাবিক টিস্যুর যে পার্থক্য, এটা চিত্র দ্বারা সহজে বোঝা যায়। আর যদি চিত্র দ্বারা বোঝা যায় দেন ডাক্তারকে দেখালে ডাক্তার বলে যে তোমার অনেক জটিল রোগ হয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সবাইকে কঠিন রোগ থেকে আল্লাহ কি করুক বল, মাফ করুক। সবাইকে কঠিন রোগ থেকে আল্লাহ মাফ করুক, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে এমআরআই মানে কি, মেরি এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স, নাকি মোহাম্মদ রিদওয়ান ইসলাম এমআরআই? আচ্ছা হ্যাঁ, ম্যারি মি না, মি তো নাই। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছস, আচ্ছা ওকে, অসুবিধা নেই। আচ্ছা এবার আসো ক্রোমাটোগ্রাফি কি বলো তো এবার। দেখো প্রথমে বেসিক, একদম বেসিক। এই শুন এদিকে দাও, এই টপিকের নাম এবার কি বল, ক্রোমাটোগ্রাফি। এই আমাকে একটু ইয়ে দে, ক্রোমাটোগ্রাফি সহজ কর। ক্রোমাটো মানে বর্ণ, আর গ্রাফ মানে চিত্রণ, মানে কি কি চিত্রণ বল, বর্ণ চিত্রণ। কি চিত্রণ, আমি প্রথমে বেসিকটা বলি, তারপর আমি ছবি টবি ভিডিও টিডিও দেখাবো। ক্রোমাটোগ্রাফিটা কোন একটা, আমরা আইসক্রিম খাই না বাজারে, কি খাই বল, আইসক্রিম। ওই আইসক্রিম গুলোতে রং থাকে না, ওই রংগুলো থাকা উচিত ফ্রুট গ্রেড কালার,
ফুড গ্রেড কালার, মানে খাদ্য উপযোগী কালার। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এই যে ওষুধ কমেছে যারা আইসক্রিম বানায়, অধিকাংশ আইসক্রিম কোম্পানিগুলো 2 নম্বর। তারা কি করে, তোদের কাপড়ের রং ঢালি দেয় ওখানে, এবং ওগুলো দিয়ে তোর ওই আইসক্রিম বানায়। দেখিস লাল লাল কালা কালা, খাইলেই রং হাতে হাতে লাগে যায়, এরকম হয়েছে না? হয়েছে খাইলে মুখ টুক লাল হয়ে যায়, দেখোস না? গোলাপি গোলাপি চকলেট টকলেট খাইলে দেখোস না? ওই কালার গুলো যদি ফুড গ্রেড কালার হয়, কি কালার, তাহলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে। কিন্তু যদি ফুড গ্রেড কালার না হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য কি বলো, অনেক ক্ষতিকর। বলো আমাদের স্বাস্থ্যের জন্য কি বলো, অনেক ক্ষতিকর। এখন ওই কালারটা বিশুদ্ধ কিনা সেটা যাচাই করার জন্য আমরা পেপার ক্রোমাটোগ্রাফিও করতে পারি, কলাম ক্রোমাটোগ্রাফিও করতে পারি। কি ক্রোমাটোগ্রাফি বলো? পেপার ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি মানে আমি তোকে একটু সহজ করে বলি, যদি আমি মানে পেপার ক্রোমাটোগ্রাফি করি, তার মানে বিশেষত প্রথমে পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে একটু আলোচনা করি। মনে কর আমার একটা রং আমি এখানে দিলাম, এই একটা রং, আমি রংগুলো কিন্তু জানোস তো, মৌলিক রং কোনটা বলতো স্যারকে? আসল। এই মৌলিক রং কোনটা বল? আসল। আসল বলতে কোনটা বোঝাচ্ছে বল? এই আসল বলতে দেখ, এই দেখ, এই 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 আসল, এই কালারটা আমাকে বল, এই কালারটা কি বিশুদ্ধ কোনো কালার? এই কালার কি রে, এই কালার, আচ্ছা বল, এই কালারটা বিশুদ্ধ কোনো কালার? কালার বিশুদ্ধ কোনো। তার মানে আমরা যখন রংগুলো দিই, মৌলিক রং অ্যাকচুয়ালি 3টা আসল, এই বাকি সবগুলো মিলে বিভিন্ন রং তৈরি হয়। এগুলো এই কারণে আমরা বার্জার পেন্টের বিজ্ঞাপনে দেখি কল্পনা সব রং, বার্জার পেন্ট মানে সব ধরনের রং। তুই দেখ, তুই বার্জার আলাকে যাই বলবি যে দেখ এখানে টিপলাম, বললি যে আমাকে এই কোডের রং বানায় দেন, হ্যাঁ এই কোডের রং বানায় দেবে। ওখানে কালার কতটা, কত মিশ্রণ কতটুকু দিলে এই কালারটা হবে, বের হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে কি সেটা মৌলিক রং নয়। এখন আমি এই রংটাকে যদি পেপারের মধ্যে দিই, কোনো একটা মিশ্রণের মধ্যে প্রবাহিত করি, পেপার হচ্ছে সেলুলোজ। পেপার কি বল? সেলুলোজ। পেপারটা জানোস তো, পেপার কি বল? সেলুলোজ। গাছের বাকল টাকল এগুলো দিয়ে তৈরি, জানোস তো মনে হয়। ওই সেলুলোজের মধ্য দিয়ে যখন যাবে, তখন এক এক রঙের অধিশোষণ ক্ষমতা এক এক রকম। তাহলে এখানে যেহেতু 3-4টা রঙের মিশ্রণ আছে, তাহলে সবাই সমান দূরত্ব অতিক্রম করবে না। ফলে মিশ্রণে কি তৈরি হবে? আলাদা আলাদা লেয়ার তৈরি হবে। কি তৈরি হবে? ওই লেয়ার দিয়ে তুই কি করতে পারবি বল, এটা আসল না নকল বের করতে পারবি। তাহলে আমি পেপার ক্রোমাটোগ্রাফি একটু দেখাই, ভিডিওতে দেখাবো। হাসবি না তোরা, একটা খুব বিশ্রী গান গাইবে। হাসবি না, হাসবি না, হাসবি না, শুনবি? হাসবি না, হাসতে চলবে না। আচ্ছা হাসতে ভালো, ঠিক আছে হাস। এখন 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 যে একলা ইয়া আসতেছে, ঘূর্ণিঝড় আছে, কেন ঘূর্ণিঝড়ের নাম জানোস? আশিনা। এটা আসবে কেন? আসছে, এর নামই হচ্ছে আশিনা। হাসিনা না, আশিনা। এই দাঁড়া, এই পেপার, এই সিম্পল পেপার ক্রোমাটোগ্রাফি দেখ, এই কথা বলিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট। এই কি করো, এই হাসবি না, দাঁড়া। I knew I was underwater. I Dara. just didn't realize I was this underwater. জি দেখ, এদিকে দেখ, দাঁড়া দেখ ভালো করে দেখ, দাঁড়া দাঁড়া। বলছে বৃষ্টি গান গাইবে, এই গানটা অনেক হাসি পাইছে। দাঁড়া না, আমার কি আরো বাড়াই দেবো? সকালবেলা But I am not দাঁড়া, এখন ক্রোমাটোগ্রাফি শুরু হচ্ছে। প্রথমে একটা লাইন টানবো, দেখ একটা লাইন টানবো, দেখ এদিকে দেখা, দাঁড়া। my favorite dessert, so inviting, so sweet. Would you like to go try? দাঁড়া,
You are my love, my tutti frutti, someone I'd like to eat. এটা কি কালো দেখ, এটা হচ্ছে সম্ভবত গ্রিন, এটা ব্লু, আর এটা রেড হবে সম্ভবত, নাকি ব্রাউন, বোঝা যাচ্ছে না তারা। এগুলো কিন্তু মৌলিক রং না, কি রং না বল, দেখ এটা কি কালার বলে দেখি দাঁড়া, কি লিখছে দেখি দাঁড়া, এটা ব্রাউন নাকি, এটা ব্রাউন, তারপরটা কি বল গ্রিন, আর তারপরটা রেড। হ্যাঁ, তিনটা, এগুলো মৌলিক কালার না, মৌলিক, এটা ভেঙে যাবে, মানে এটার মধ্যে মৌলিক কালার নাই, কথা এটাই। দেখ I am not I'm not so stupid. It's just that sometimes I'm a blood. So I didn't need to use a little wit to write this little bit. You are my ice catcher. দাঁড়া, এখন নরমাল পানি, আর এটা সেলুলোজ, সেলুলোজ হচ্ছে স্থির দশা, আর যেটা দিচ্ছে সেটা চলমান দশা, বুঝছস কিনা, দুইটা দশা থাকে, আমি দেখাবো। Would you like to bubble try? দাঁড়া, You are my love, my one I got you, someone I like to eat. Each time I look into your eyes, I see some pretty colors. দেখ 30 গুণ বেশি পাস করা হয়েছে, দেখ এদিকে দেখ, এই কালারটা আলাদা হবে, দেখ দেখছিস কালার আলাদা হয়ে গেছে, যে এই কালার আলাদা হয়ে গেছে, দেখছিস তো, এটার নামই হচ্ছে ক্রোমাটোগ্রাফি, বর্ণচিত্রণ, বর্ণটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়েছে কিনা বল না, আগে ব্রাউন ছিল, এখন হলুদ লাল ব্যাগ বের হচ্ছে, দেখছস, দেখছিস। আমাকে তো 3-4 ঘন্টা অপেক্ষা করতে হবে, অনেক টাইম লাগবে, দাঁড়া আমি বুঝে দিই, দাঁড়া দাঁড়া। You are my love, my tutti frutti, someone I like to eat. আচ্ছা, এখানে একটু খেয়াল কর, দাঁড়া, এখন আমার এখানে মানে আমার এখানে তোকে বোঝানোর সুযোগ আছে, দেখ এদিকে দেখা, সবাই একটু জাস্ট একটু দেখে নে, জাস্ট কনসেপ্টটা, তুই তোর শুধু আইডিয়াটা মাথায় নিবি, আর কিছু দেওয়ার দরকার নেই, বইতে সব লেখা আছে, শুধু আইডিয়াটা মাথায় নে। দেখ এদিকে দেখো, এটা কি ক্রোমাটোগ্রাফি বল, পেপার ক্রোমাটোগ্রাফি। যে কোনো ক্রোমাটোগ্রাফিতে মাধ্যম হচ্ছে দুইটা, একটা স্থির দশা আর একটা কি দশা বল, চলমান দশা। এখানে স্থির দশা হচ্ছে সেলুলোজ, যেটা পেপারের মধ্যে আছে, আর যেটা চলমান দশা, এই যে দ্রাবকটা চলমান দশার মধ্যে দিয়ে যাচ্ছে, দ্রাবক যেটা পানিটা। তো এখন আমাকে বল, এইটা হচ্ছে দ্রব, যেটা মানে দ্রবীভূত হচ্ছে। তো এখন যেটা যাওয়ার সময় এই রংগুলোর অ্যাবজর্পশন পাওয়ার সবার সেম না, তারা যদি এক একজন এক এক জায়গা থেকে আসছে, তাহলে এই কারণে তারা বিভাজিত হয়ে গেছে। যদি সেটা একটা মৌলিক কালার হইতো, এরকম বিভাজিত হইতো, একটাই পাওয়া যেত, কয়টা পাওয়া যেত বল। তাহলে আমি এখন এই রঙের মধ্যে ভেজাল আছে বলে দিতে পারতেছি না, এই বলে দিতে পারতেছি কিনা বল, এই রঙের মধ্যে কি আছে বল, ভেজাল আছে বলে দিতে পারতেছি কিনা বল। যদি পারি আমি, তো কনসেপ্টটা একটু ভালো করে খেয়াল কর। এখানে হচ্ছে দেখ, এটা পেপার ক্রোমাটোগ্রাফি, দেখ এখানে রং, এখানে একটা, এখান দিয়ে এতটুকু গেছে, দেখ এখানে এখানে একটা, এখানে একটা, এরপরে এখানে একটা, সব মিলে কয়টা, একটা দুইটা তিনটা চারটা রঙে ভাগ হয়েছে, কয়টা রং বল। প্রতিটা রঙেরই একটা কালার কোড আছে, যেটাকে আরএফ বলে, কি বলে বল, আরএফ। এই আরএফ মানে হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর, এটা কিন্তু আরএইচ না, আরএইচ মানে রিডবার ধ্রুবক, আর এই আরএফ হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, তাহলে হচ্ছে এটা হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর। আর এটা কোথায় কাজে লাগে বল, পেপার ক্রোমাটোগ্রাফিতে। এ কোথায় কাজে লাগে বল, পেপার ক্রোমাটোগ্রাফিতে। এই আরএফ হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে এতটুকু, এতটুকু দ্রাবক গেছে, দেখি আমারটা ঠিক আছে কিনা, এই এতটুকু, এতটুকু দ্রাবক, দ্রাবক এতটুকু গেছে, রাইট। আর এইখানে আমি চারটা আরএফ পাবো, একটা দুইটা তিনটা চারটা আরএফ পাবো, কয়টা আরএফ পাবো বল, এক একটা কালারের জন্য আরএফ এর মানে এক এক রকম পাবো। যে কোনো একটা আরএফ এ যদি, তাহলে এই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, যে দূরত্ব, আর এটা দ্রব কর্তৃক দূরত্ব। এখন আমাকে বল, দ্রাবক ছাড়া কি দ্রব যেতে পারবে? তো তাহলে দ্রাবকের মানটা অলওয়েজ বেশি হবে, আর দ্রবের মানটা অলওয়েজ কম হবে। তাহলে দ্রাবকের মানটা বেশি, দ্রবের মানটা কম, তাহলে আরএফ এর মানটা কি 1 হতে পারবে? 1 এর চেয়ে কম হবে। তাহলে এখন আরএফ এর মানটা, অরিজিনাল মান যদি আমি চিন্তা করি, তাহলে আরএফ ইজ ইকুয়াল টু ইজ লেস দেন ইকুয়াল 1, কি বলতো, সর্বোচ্চ 1 হতে পারে, তবে 1 হয় না, বাট 1 হওয়া পর্যন্ত বৈধ, কিন্তু 1 এর চেয়ে সচরাচর কম হয়। তাহলে আর এর কোনো একক নাই কেন, আরএফ এর বল একক নাই কেন, সমজাতীয় দুইটা দূরত্বের অনুপাত। তাহলে এটাও দূরত্ব, এটাও দূরত্ব, এটাও দূরত্ব, দূরত্ব কাটাকাটি যায়,
এখানে আরএফ এর কোনো কি নেই বল, এবং আরএফ এর মান 1 এর চেয়ে কি হয়, কম হয়। পেপার ক্রোমাটোগ্রাফিতে পৃথক করা যায় না, কিন্তু কি করা যায় বল, কি কি উপাদান আছে সেটা বের করা যায়, মানে কত রকমের উপাদান আছে সেটা কি করা যায় বল, বের করা যায়, মানে এটার ভিতরে কি কি ভেজাল আছে সেটা বের করতে পারবি। কিন্তু তুই ভেজালটাকে আলাদা করতে পারবি, ভেজালটাকে আলাদা করার জন্য কলাম ক্রোমাটোগ্রাফির দরকার হয়। কার দরকার হয় বল, কলাম ক্রোমাটোগ্রাফির। আমি কলাম ক্রোমাটোগ্রাফি করবো, দাঁড়া ওই এখন আমাকে বল এই পেপার ক্রোমাটোগ্রাফি যেটা আমি এখন আলোচনা করলাম, পেপার ক্রোমাটোগ্রাফি, এই আরএফটা যেটাকে আরএফ আমরা বলতেছি, দেখ একটু দেখ, সবাই আমার কলমের দিকে দেখা, এদিকে দেখা, সবাই একটু দেখবে, আমাকে একটু হেল্প করবি, দেখ এদিকে দেখা। আমি এখন এই পেপার ক্রোমাটোগ্রাফিতে গেলাম, প্রথমে পেপারে যে আমি 3 লেয়ারে যাবো, এই দেখ পেপার ক্রোমাটোগ্রাফিতে গেলাম, দেখ এই আরএফটা অনেক গুরুত্বপূর্ণ। দেখ এই আরএফটা কি বল, অনেক কি বল গুরুত্বপূর্ণ। দেখ এই আরএফটা অনেক গুরুত্বপূর্ণ। দেখ নমুনা কর্তৃক অধিক্রান্ত দূরত্ব, আর এটা কি বল, দ্রাবক কর্তৃক। আরএফ এর কি নেই, এমসিকিউ তে আসবে কনফার্ম। আরএফ এর মান 1 এর চেয়ে কম, 1 এর সমান হতে পারে, তবে 1 এর চেয়ে ছোট হবে। বেসিক্যালি আরএফ এর দ্রাবকের কিসের উপর নির্ভর করে, তাহলে বল আরএফ এর মান 1 এর চেয়ে কম কেন, চিন্তা করো, কেন বল আরএফ এর মান 1 এর চেয়ে কম কেন, বলো কেন 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 বলো, অধিক্রান্ত। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি তোমার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা আছে, মোটামুটি পেপার ক্রোমাটোগ্রাফি বুঝছো তো, আরএফটাই গুরুত্বপূর্ণ। কি বলো, যদি তোমাকে বলে আরএফ কি, তাহলে তুমি আনসার কি দিবা বলো। পেপার ক্রোমাটোগ্রাফিতে দ্রাবক কর্তৃক অধিক্রান্ত দূরত্ব এবং দ্রব কর্তৃক অধিক্রান্ত দূরত্বের অনুপাতকে কি বলা হয় বলো, আরএফ। উপরে দ্রব, নিচে কি বলো, দ্রাবক। আরএফ এর মান 1 এর চেয়ে কম হয়, আরএফ এর মান কি হয় বলো, 1 এর চেয়ে কম হয়। আচ্ছা ফাইন, এবারে গেল, এটা গেল, তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে। আচ্ছা এবার আসো, এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, টিএলসি বলে সংক্ষেপে, কি বলে বলো। তোমরা রক্তের টেস্ট করছো, তোমাদের কি গরুর রক্ত নাকি অন্য কোনো রক্ত আছে তোমাদের শরীরে? বি পজিটিভ মানে গরুর রক্ত, আমার বি পজিটিভ। বি পজিটিভ কার, আমরা সবাই বি পজিটিভ, মানে আমরা পজিটিভ, বি পজিটিভ। এই রক্তটা ভালো, এই রক্তে যারা, তাদের মন অনেক ভালো হয়, মন বড় হয়। সবচেয়ে হিংসাত্মক গ্রুপ কোনটা বল, রক্তের গ্রুপ ও নেগেটিভ, দামি। হাই হাই, তাহলে তো মানে ওই রক্তের গ্রুপ এরকম 3-4টা মানুষের সাথে পরিচয় রাখবি। কেন বল, আপদে বিপদে এই রক্তগুলো খুঁজতে হয়, অনেক ঝামেলা কিন্তু, বুঝছস, এগুলো রাখবি। আমাদের তো গরুর রক্ত মোটামুটি, মানে আলহামদুলিল্লাহ পাওয়া যাবে, হায়াত না থাকলে তো অন্য কিছু, কিন্তু পাওয়া যাবে আশা করি, মানে মানুষ অ্যাভেলেবেল। এই গরুর রক্ত মানে এমনি অ্যাভেলেবেল পাওয়া যায়, এখানে গরুর রক্ত বলে, কিন্তু গরুর সত্যি বি পজিটিভ গরুর রক্ত, আরে না গরুর গিয়া জাত নাই, কি বলেছি। আচ্ছা এদিকে, তাহলে এই কথা নাই, দাঁড়া এই রক্ত টেস্ট করার সময় তোরা কি করিস, একটা রক্তের ফোঁটা নিস, তার মধ্যে একটা দ্রাবক মিশ্রিত করিস, মানে এক ফোঁটা 2 ফোঁটা একটা দ্রাবক, দেন আরেকটা স্লাইডের সাথে আরেকটা স্লাইড কি করিস, দেন এই রক্তটা কি হয়ে যায় বল, এরকম একটা আবরণ তৈরি, বিভিন্ন একটা রং তৈরি হয়ে আলাদা আলাদা হয়ে যায়, বিভিন্ন এক এক জায়গায় এক এক রকম লেয়ার তৈরি হয়ে যায় না, মানে এটা কি ছিটে যায় বলা যায় আর কি। এই জিনিসটার নাম হচ্ছে থিন লেয়ার, মানে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, এটাও পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এ কি বলে, এটা টিএলসি বলে সংক্ষেপে, কি বলে বল, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এ বল আবার বল, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। তাহলে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি তেমন একটা দরকার হয় না, বুঝছিস, এটা এক ধরনের ক্রোমাটোগ্রাফি। এখন যেটা বলবো সেটা নাম হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। কি ক্রোমাটোগ্রাফি বল, কলাম। একটু বুঝে নিস তারা, মনে কর এই আমার ইয়াটা আছে না, হামিম দাঁড়া, এই হামিম আমার এই ইয়াটা কি তোরা ভেঙে ফেলছিস, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দাঁড়া, এই শুনে দিকে দাঁড়া, এটার মধ্যে এটা মনে করো একটা, এটা মনে করো নিচে দিয়ে ফুটা আছে, যেটাকে বুলেট বলি আমরা। বুলেটটা বুঝছস, বুলেটটা দেখছস, বুলেট দেখছস কিনা বল। আচ্ছা দেখবি, আমি এখন দেখাবো 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 এই বুলেটের মধ্যে সিলিকা বা অ্যালুমিনিয়াম, পানি দিও, পানি দিও, সিলিকা বা অ্যালুমিনিয়াম, কি বলতো, সিলিকা বা অ্যালুমিনিয়াম দিয়ে, পানি দিয়ে ওই কলামটা তৈরি করতে হয়। কলামটা কি করতে হয়, আচ্ছা তৈরি করার পর এবার দেখ, এটার মধ্য দিয়ে যাকে আমি ক্রোমাটোগ্রাফি করব তাকে আমি চালাবো, চালালে দেখ এটা যেহেতু সিলিকা, তাহলে কিসের মতো কাজ, ছাঁকনির মতো কাজ করবে। তো তাহলে সিলিকার মধ্য দিয়ে ওই যে দ্রবকে আমি ইয়া করবো, ক্রোমাটোগ্রাফি করবো, সেটা কি হয়ে যায় বল,
আলাদা, ভেঙে ভেঙে আলাদা হয়ে যাবে, ভেঙে ভেঙে কি হয়ে যাবে বল, আলাদা, তখন ওই স্তর তৈরি হবে। এখন এই ক্রোমাটোগ্রাফিটা কেন লাগে দেখ, আমি যখন সিডনি বিশ্ববিদ্যালয়ে যখন কাজ করতেছিলাম তখন এই ক্রোমাটোগ্রাফি নিয়ে কাজ করছি। কি দিয়ে কাজ করছি বল, ক্রোমাটোগ্রাফি নিয়ে কাজ করছি। আমি মনে ভিডিও আছে, হয়তো দেখলে দেখতে পারবি তোরা। এখানে আমি তোকে বলি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা নরমাল, আর কলাম ক্রোমাটোগ্রাফিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কাজ কি বলি, আমাদের শরীরের যে ড্রাগ, আমরা ড্রাগ অ্যাবজর্ব করি, ওই ড্রাগ গুলো বিভিন্ন জায়গা থেকে এক্সট্রাক্ট করার জন্য ওই ক্রোমাটোগ্রাফিটা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বল, যেমন মনে কর একটা গাছের বাকল বা গাছের একটা অংশ, এটার ভিতরে অনেকগুলো উপাদান থাকে না, কিন্তু আমার দরকার প্রয়োজনীয় উপাদান, তো সেটাকে আমি ক্রোমাটোগ্রাফির মাধ্যমে কি করে ফেলতে পারবো বল, আলাদা করে ফেলতে পারবো। আমার কথা কি বুঝছস, সেটাকে কার মাধ্যমে আলাদা করতে পারি, মানে হচ্ছে ড্রাগ না, মানে উপাদান। মনে কর আমি তোকে বলি, যেমন গ্রামে গঞ্জে যদি হাত কেটে যায় কতগুলো তিতা কতগুলো পাতা আছে, ওগুলো দিয়ে দে, ঠিক আছে কিনা। এখন মনে করি এদিকে দেখা, এরপরে দেখ এদিকে দেখা, আমরা যখন নিম পাতা নামে একটা পাতা আছে জানোস তো, ওই নিমের বাকলও কিন্তু ওষুধি গুণাবলী আছে। ওই নিমের বাকলের মধ্যে কি পুরো নিমের সমস্ত অংশ কি ওষুধি গুণাবলী, নাকি একটা নির্দিষ্ট উপাদান? ওই উপাদানকে যদি আমি একটা মিশ্রিত করি, ব্লেন্ড করে ফেলি, তো ব্লেন্ড করে যদি আমি ক্রোমাটোগ্রাফি করি, তাহলে ওই উপাদানকে আমি আলাদা করে ফেলতে পারবো, ওইটাই ওষুধ। কথাটা বুঝছস তো? এইভাবে বিভিন্ন কাজে ব্যবহৃত, এবং উচ্চতর গবেষণার জন্য এই ক্রোমাটোগ্রাফির গুরুত্ব অনেক বেশি। আবার বল, উচ্চতর গবেষণার জন্য কি বেশি বল, গুরুত্বটা অনেক বেশি। আমি যেটা তোকে বলতেছিলাম এদিকে দেখা, সবসময় মনে রাখবি ক্রোমাটোগ্রাফিতে দশা কয়টা, একটা স্থির দশা আর একটা চলমান দশা। ওখানে সেলুলোজ স্থির দশা ছিল, মানে কাগজ, আর চলমান দশা ছিল কি, দ্রাবকটা। কথাটা বুঝে নিস। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা কোনটা, যে আমি মাত্র সিলিকা বললাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড, আঠার মতো যেটা, সেটা হচ্ছে ছাঁকনির কাজ করে। কার কাজ করে বল, আর ওখানে ছাঁকনির কাজ করছে কি, পেপার। আর এখানে তো তরল জাতীয় জিনিসটা ছাঁকনির কাজ করবে। এই ছাঁকনির কাজ করার জন্য কিছু সিস্টেম আছে, বালু দিতে হয়, তারপরে তোর নিচে রুই বা সামথিং তুলা দিতে হয়, যাতে করে নিচে না পড়ে যায়। তো এটা আমি তোকে দেখাই তারপর আলোচনা আছে। দেখা একটু ভিডিও দেখাই, দাঁড়া ভিডিও দেখাই তারপর আলোচনাতে আসি, দাঁড়া ওয়েট। ইয়া কাকে বলে আসবে, হ্যাঁ শুধু সংজ্ঞা আসবে। আর এমনি এমসিকিউতে কয়টা দশা কি এটাই আসবে, এর বেশি আসবে পুরোগুলা ব্যাখ্যা পড়া। আর তুই জানার জন্য তো এগুলো জানা উচিত না। ওই কারণে তোকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, মানে জিনিসটা বাস্তবে দেখাচ্ছি। দেখ এদিকে দেখা, এই কলাম ক্রোমাটোগ্রাফি, এই কলাম ক্রোমাটোগ্রাফি সকালবেলা দেখাচ্ছি। তারা এই কলাম ক্রোমাটোগ্রাফি, এই ভদ্র এই যে কলাম তৈরি করতেছে, একটু দেখ সবাই দেখ, দাঁড়া আমি দেখাচ্ছি। দেখ একদম প্রথমে কি করতেছে, দেখ একদম প্রথমে যে কি নিচ্ছে বল, বুলেট। এই বুলেটের মধ্যে ইয়া নেবে, কি নেবে বল, তুলা দেবে, তুলাটা নিচ্ছে, নিয়ে ভিতরে ঢুকে দিচ্ছে। দেখ এদিকে দেখ, তারপর বালু দেবে। দেখি যে বালু, তুলাটা কেন দিচ্ছে, যাতে নিচে পড়ে না যায়। দেখ এদিকে দেখা, আমরা ওই পানিও তো, এই সমুদ্রের পানিও তো এইভাবে বিশুদ্ধ করি, মনে আছে? ওই বালু মালু দিয়ে, হাবি জাবি দিয়ে সমুদ্রের পানিকে বিশুদ্ধ করি না, অনেকটা ওরকম আর কি। আমাদের বাসায় যে পানির ইয়ে আছে না, পানি পিউরিফায়ার আছে না, ওরকম আর কি অনেকটা। কি দিছি বল, তুলা। আচ্ছা এবার আমি কি করবো বল, অ্যালুমিনিয়াম অক্সাইড, বালু দেবো। দ্বারা বালু, এর মধ্যে বালু দেবো কেন, যাতে করে আরো বেশি, মানে যাতে আরো বেশি স্ট্রং হয় ইয়াটা, কলামটা। দেখ এখনো কলাম তৈরি হয় নাই, দাঁড়া আমি দেখাচ্ছি। এই লাইটটা অফ করে দে তো, উপরে হ্যাঁ দোনটা, হ্যাঁ। তারপর এখন দেখ আরেকটা হচ্ছে, আর নিচে দোনটা অফ করে দে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন দাঁড়া, কি রে বন্ধ হয়ে গেছে কেন? আচ্ছা না, এটা কি বলে, সিলিকা। কি বলে এটা, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা। এটা দেখ, এটাকে পানি মিক্স করে এটাকে কি করবো, ওজনটা নেওয়া হবে। দেখ পানি মিক্স করে কাই বানাবে, বললাম না কাই বানাবে। এখনো কিন্তু কলাম তৈরি হয় নাই, কলাম তৈরি করতেছি। দেখ কলাম তৈরি করতেছি, দেখ এদিকে দেখ, ভালো করে দেখ, এদিকে দেখ, এই ভালো করে দেখ। বেচারা কাজটা একটু দ্রুত করুক, দাঁড়া দাঁড়া, তারপরও স্লো, দাঁড়া। এই কি এই এবার এটা ঢালবে, দেখ এটা ঢালতেছে, দেখ এই ঢালতেছে, কোথায় ঢালতেছে বল, বুলেটে। হ্যাঁ এখনো কলাম তৈরি হয় নাই, এখন উপাদান কিছু দিই নাই, কলাম তৈরি করতেছি, স্থির দশাটাকে তৈরি করতেছি। দেখ পানি আছে না, পানিগুলোকে উচ্চ চাপে করে বাতাস দেওয়া হবে, বাতাস দিয়ে চাপ দিয়ে পানিগুলোকে কি করে দেওয়া হবে বল, নিচে মানে জড়াই ফেলা হবে, কলাম তৈরি করব।
তবে শক্ত হচ্ছে যে এটা যাতে কি না হয়ে যায়, শক্ত হয়ে না যায়, এরও খেয়াল রাখতে হবে। এই চাপ দিচ্ছি, চাপ প্রেশার দিচ্ছি, প্রেশার দিয়ে পানিগুলো কি হচ্ছে বলে এটার ভিতরে চলে যাচ্ছে পানিগুলো, দেখছিস কিনা? এবার বালু দিব, এখানে বালু দিয়ে দিব, দেখ বালু দেবো, তারপর আরো হাবি জাবি দেবো, যাতে করে এটা যাতে পিউরিফাই হয়, মানে এটা ভালোভাবে হয়। দেখ এই বালি দেওয়া হয়েছে, এখন কলাম তৈরি হয়েছে। এই কি এখন কি হয়েছে বল, কলাম কি হয়েছে। এখন আমি যেটাকে ক্রোমাটোগ্রাফি করবো সেটা দিচ্ছি, এই দেখছস না, মানে যাকে ক্রোমাটোগ্রাফি করবো সেটা দিচ্ছি। তাহলে এটা স্থির মাধ্যম, এটা কি মাধ্যম, চলমান। এখন এটা যাওয়ার জন্য আমি উপযুক্ত দ্রাবক দেবো, দ্রাবক মানে এটাকে মিশে যাওয়ার জন্য কি দেবো বল, এই বল, আমি আমার সাথে কথা বল। এটা দিলাম এখন, মানে যেটাকে আমি ক্রোমাটোগ্রাফি করবো, যেটাকে আমি আলাদা করবো, এটা কিন্তু একটা মিশ্রণ না, অনেকগুলো উপাদান আছে এর মধ্যে। ওই উপাদানগুলো এক এক জায়গায় আলাদা হয়ে যাবে, বুঝছো তো? আলাদা নিচে নিচে আস্তে ফোঁটায় ফোঁটায় পড়বে না, তো ছাঁকনির মতো তাকে ছেঁকে ছেঁকে আলাদা আলাদা করে ফেলবো। দিস ইজ কল কি বল। তাহলে এটা কি মাধ্যম বল, এই সিলিকা কি মাধ্যম, স্থির মাধ্যম। আর যেটা যাচ্ছে সেটা কি মাধ্যম, চলমান মাধ্যম। এখানে দ্রাবক দেবো, কি দেবো বল, মানে এটা যাওয়ার জন্য দ্রাবকটা আমার কোনো ক্ষতি করবে না, যাতে করে প্রবাহটা কি হয় বল, মানে সে দ্রুত জোর করে নিচের দিকে নামে, দ্রুত যায়, এখানে দ্রাবক মিক্স করব। এবার বালু টালু দিয়ে তাকে দিয়ে আলাদা করবো। দেখ এদিকে দেখা, দেখ এদিকে দেখা, এই দ্রাবক দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে বল, দ্রাবক। এই দ্রাবক দেওয়ার পর তাহলে আরো আরো পানি টানি দেওয়া হবে। দেখ এই দেখছো যে এই নামতেছে, দেখছো এই নামার, এই দেখছো দ্রাবক দেওয়া হচ্ছে আরো। দ্রাবক হিসেবে আমরা গ্লিসারিন ডিসারিন এগুলো দিতে পারবো। দেখ এদিকে যাবে, এবার উচ্চ চাপ দিচ্ছি। দেখ এই চাপ দেওয়ার পরে চাপ দেওয়া হবে, এবার চাপ দিয়ে এবার এগুলো আলাদা হয়ে যাবে। দেখ এদিকে দেখ, এখন কিন্তু আমার আসল জিনিস আসে না, আসল জিনিস আসবে আস্তে ধীরে আসবে, বুঝছস তো? দেখ এবার এটা কি করবো, দেখ এই চাপ দেওয়া হচ্ছে, দেখছস কেন বল, নিচের দিকে এগুলো যাওয়ার জন্য। দেখো এই বর্ণগুলো দেখ আলাদা হয়ে যাবে। দেখ এবার আমি আলাদা করতেছি, দেখছস তো? আলাদা করে পরীক্ষা করে দেখবো যে কোনটাতে কি উপাদান আছে, বুঝতে পারছি? মানে এগুলোর মধ্যে পরীক্ষা করে দেখবো কোনটাতে কোন উপাদান আছে। দেখ এই যে এই আসছে, দেখছস এই যে চলে আসছে। এখন আমি উপাদানগুলোকে আলাদা করব, কি করবো, উপাদানগুলোকে কি করব, আলাদা করবো। দেখছি এই দেখছিস এই এখন কালারটা দেখছস, দেখ একটু এই দাদা এটা দেখ, এই দেখ এইখানের মধ্যে তিনটাকে স্পষ্ট বোঝা যাচ্ছে দিয়ে আলাদা, রাইট? বুঝিস কিনা বল না? তাহলে যে উপাদানটাকে দিয়েছি সেটাকে আবার এগুলোকে আবার পরীক্ষা করব, পরীক্ষা করে কোনটাতে কত মাত্রায় আছে, কি পরিমাণ কি আছে সেটা বের করা যাবে। তাহলে ওয়ান কাইন্ড অফ ছাঁকনি না, ছাঁকনির মতো না ক্রোমাটোগ্রাফিটা। দেখ আগে থাকছে কি পেপারে, এবার থাকছে কি বল, কলাম। তাহলে কয়টা দশা থাকে, স্থির দশা, আর এটা কি চলমান। এটা কি সিলিকা, অ্যালুমিনিয়াম ব্যবহার করা যায়, কি ব্যবহার করা যায় বল, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যালুমিনিয়াম বলে। আর বল কাকে বলে বল। দেখ এদিকে দেখা, এই দাঁড়া, এবার যে আমি যে কথাগুলো বললাম, দেখ এদিকে দেখা, তোরা জাস্ট একটু পড়বি। অনেকে হয়তো বলে স্যার আপনি তো বহুত কিছু করাছেন, কিন্তু বই বইলে তো কিছু বুঝি না। দাঁড়ায় দেখ, ক্রোমাটো মানে কি বল, ক্রোমাটো মানে কি বল, বর্ণ। আর গ্রাফ মানে কি বল, তাহলে ক্রোমাটোগ্রাফ মানে কি বল। এই বিষয়টা অধিশোষণের উপর নির্ভর করে না, কথাটা বুঝে নে, কার উপর নির্ভর করে বল। দেখ এক একটা যোগের অ্যাবজর্পশন পাওয়ার এক এক, এই কারণে দেখা যাচ্ছে কি সেটা কি, যেটার অ্যাবজর্পশন পাওয়ার বেশি সেই স্থির থাকতেছে, যাচ্ছে না, যার অ্যাবজর্পশন পাওয়ার কম সে নিচের দিকে চলে যাচ্ছে না। এই ব্যাপারগুলো দিয়ে ক্রোমাটোগ্রাফিটা চিহ্নিত করা হয়। এই ব্যাপারগুলোতে কি চিহ্নিত করা হয় বল। আচ্ছা এখন তোরা দেখ ওই ক্রোমাটোগ্রাফিতে কয়টা দশা, কয়টা দশা। আচ্ছা এবার দেখ এই স্থির দশা হিসেবে কলাম ক্রোমাটোগ্রাফিতে কি ব্যবহার করা হয় বল। এই যে বল এই স্থির দশা হিসেবে কভার করা হয় বল, কি ব্যবহার করা হয়, দাঁড়া দাঁড়া, এগুলো হচ্ছে এই যে একটা এই যে কি বল, এই সিলিকা জেল এবং কি বল স্থির দশা। আর এটার মধ্যে এগুলো ব্যবহার করা হয় কেন, এগুলো স্থির দশার উদাহরণ। এই যে সার্কল, সার্কল সিনস, কয়লা, কয়লা, ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা কি ট্যালকম মানে কি ট্যালকম পাউডার, কি কি বিদ্যুৎ গামাসি পাউডার, না না কি মিল্লাত গামাসি পাউডার, ওই যে ট্যালকন সমৃদ্ধ, গায়ে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে, তিব্বত গামাসি পাউডার, মিল্লাত গামাসি পাউডার ছিল। এই ট্যালকম, ট্যালকম কি বল তোরা, স্টার ছিল তো ভাত, সেলুলোজ দেখাইলাম কি বল পেপারের মধ্যে, এগুলো কি মাধ্যম হিসেবে কাজ করে, সেন্সটা ঢুকছে কিনা সেটা বল। ক্রোমাটোগ্রাফি বুঝছস তো? তাহলে তোদের লাগবে পরীক্ষা দুইটা, একটা কলাম ক্রোমাটোগ্রাফি আর এটা কি লাগবে পেপার, আর বাকিগুলো নরমালি পড়লে হবে। তাহলে সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। এই বন্ধ করে দে, এই পরীক্ষা ভালো করে দিস। জি স্যার, আমার এটা নিয়ে দিত।